এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী তাসনিয়া ফারিন ইতিমধ্যে ছোট পর্দায় কাজ করে মেধার সাক্ষ্য রেখে দর্শকের ভালোবাসায় সিক্ত হয়েছেন। সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে অতনু ঘোষের পরিচালনায় আরও এক পৃথিবী চলচ্চিত্রে কাজ করেছেন ফারিন। এ বিষয়ে আরটিভির সাথে কথা বলেছেন তিনি। বিশেষ সাক্ষাৎকারটি নিয়েছেন কলকাতা প্রতিনিধি দেবজিৎ গাঙ্গুলি। চলচ্চিত্র এবং যদি বিনোদন নিয়ে কথা বলতে হয় তাহলে এপার বাংলা বা ওপার বাংলায় কোনো বেড়া থাকে না। সম্প্রতিকালে কিন্তু এমনটাই বোঝা গেছে। এপার বাংলার যেরকম বহু ছবি একেবারে দর্শকদের মন কাড়ে, ঠিক অন্যদিকে ওপার বাংলার এমন এমন নাটক, এমন এমন চলচ্চিত্র এসছে সম্প্রতিকালে যেগুলো কিন্তু দর্শকদের মন বৃহৎভাবে কেড়েছে। এবং বলাই বাহুল্য যে সেখানকার যেসব অভিনেতা এবং অভিনেত্রীরা আছেন তাদের কিন্তু সাধুবাদ দিতেই হয়। তার কারণ লক্ষ বাঙালিকে, লক্ষ দর্শককে যখন ওপার থেকে এপারে মন কেড়ে নেয়, সেই সাধুবাদ তো পাওয়াটা উচিতই। ঠিক ধরেছেন। আজকে এমন একজনকে নিয়ে আমরা কথা বলবো। আজকের এই পর্বটা এমনভাবে আমরা আরম্ভ করব, একটু প্রাথমিকভাবে একটু রহস্যই রইল নয়, তাতে আর কী বা যায় আসে। তার কারণ যে রহস্য আমরা ভেদ করব সেই রহস্যই কিন্তু আপনাদেরকে অত্যন্ত বিনোদন দেবে। ঠিক ধরেছেন। আমরা কথা বলবো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান নিয়ে। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান কেন বলছি সেটাই আজকে আপনাদেরকে আমরা দেখাবো দর্শক। প্রথমেই আলাপ করিয়ে দিই, আর আলাপ করাবার নতুন করে কোনো বিষয় নেই। তার কারণ হচ্ছে যার সাথে আমরা বসে আছি তার নামটা বলাও হয়তো আমার একটা অপরাধ হয়ে যাবে। তার কারণ হচ্ছে এত ফ্যান তার, আর এত ভালোবাসার মানুষ তাসনিয়া ফারিনের সাথে। তাসনিয়া, প্রথমেই আপনাকে আরটিভিতে স্বাগত। কেমন আছেন আগে জানতে চাই। খুবই ভালো আছি, যতটা ভালো থাকা যায় এবার মনে হয় তার সর্বোচ্চটা আছি। বেশ, তাহলে আজকের এই আড্ডাটা আমরা একটু অন্যরকমভাবেই করি। ফারিন বলে আমি ডাকতে পারি তো? বেশ। ফারিন, যেটা আমি জানতে চাইবো যে বাংলাদেশ এবং ভারতবর্ষ, কলকাতা, এইখানে যে এই একটা প্রথমেই যেটা জিজ্ঞেস করে নেওয়া দরকার, এই যে বেড়াতার, এই বেড়াতারটা নিয়ে তুমি কি বলবে? আমি আসলে ওভাবে তো কখনো ভাবি না। আমার কাছে যেটা কাজের জায়গা মানে কাজের জায়গা, তো কাজ করতে আসবো কখনো সেরকমভাবে ভাবিনি। কলকাতায় এর আগে কাজের আগে দুবার আসা হয়েছে ঘুরে বেড়ানোর উদ্দেশ্যেই। তখন মনে হয়েছে যে বিদেশে এসেছি ঘুরে বেড়াতে। এখন আর সেভাবে মনে হয় না। এখন মনে হয় যে মানে কাজের পরিধিটা আসলে একটা ভাষার মাধ্যমে একটা সেতু বন্ধন তৈরি হয়েছে, যেই কারণে আসলে এখন অনেকটা নিজের দেশের মতোই মনে হয়। একদমই। মানে বাঙালি তো এটা বলতেই পারে যে কোথায় বেড়াতারটা বোধহয় ওটা শুধু একটা মানসিক জায়গা বোধহয়। যাই হোক, যে প্রশ্নে আসতে চাইব, এই যে জীবনের যে কেরিয়ারটা শুরু একেবারে 2017, সেই 2017-তে ছবিটার নাম কি ছিল? একটা নাটক ছিল, আমরা আবার ফিরবো কবে। আমরা ফিরবো কবে। আমরা ফিরবো কবে। কিছু বলবে এই প্রথম ছবিটা নিয়ে? প্রথম নাটক ছিল এটা আমার। শাফায়েত মনসুর রানা উনি আমাকে নাটকটায় সুযোগ দিয়েছিলেন, এজন্য ওনাকে অসংখ্য ধন্যবাদ। আমি তখন টিভিসি করতাম, তো সেই জায়গা থেকে আসলে ওই নাটকটাও ওইবার খুব আলোচনায় ছিল এবং এখনও লোকমুখে শোনা যায় নাটকটার কথা। তো সেই জায়গা থেকে প্রথম কাজ হিসেবে আমি বলবো যে আমি খুবই খারাপ অ্যাক্টিং করেছিলাম এবং আমি খুবই কি বলবো ওই কাজটা দর্শকদের কিন্তু এটা বলে রাখা দরকার যে ফারিন কিন্তু মানে একদম স্পষ্টবাদী এবং একেবারে অকপট যাকে বলে আর কি, স্বীকারোক্তি যে খুব বাজে অভিনয় করেছিলাম। আমরা জানি কতটা বাজে করেছিল। বাজে করলে, যদি বাজে অভিনয় করে আজকে এই জায়গায় যদি ফারিনকে দেখা যায়, তাহলে সেই দিন যদি ভালো হতো তাহলে আর কোথায় দেখতে পেতাম আমরা জানি না। না না, এখন ভালো মন্দ তো আপেক্ষিক। আমার কাছে আমার অ্যাক্টিংটা খুব খারাপ লেগেছিল এবং আই ওয়াজ সো স্যাড এবং ওই নাটকটার পর এই জন্য আমি 2 বছর কোনো কাজ করিনি নাটকে, কারণ আমার কাছে মনে হয়েছে যে নাটকটা আমার জন্য না। একে তো অনেকক্ষণ বসে থাকতে হয়, টিভিসির মতো না, তার উপর আবার মানে 4 দিন শ্যুট করতে হয়েছিল আমার মনে আছে, এবং একটা পর্যায়ে আমি বিরক্ত হয়ে গিয়েছিলাম বিকজ আই ওয়াজ নট রেডি ফর অ্যাক্টিং। আমি তো চেয়েছিলাম যে আমার মার্কেটিংয়ে পড়াশোনা করে আমি মানে এন্টারপ্রেনিয়রশিপ অর বিজনেসের রিলেটেড কিছু করব।
তো আমার তো হবি ছিল অ্যাক্টিংটা, টিভিসি বা মডেলিং যেটাই বলি, তো সেই জায়গা থেকে তো সিরিয়াসলি কখনো নেইনি। তো নাটকটা করা পর্যন্ত এত কষ্ট করতে হয় নাটকের জন্য, আমি করব না আর কখনো। বেশ, তাহলে এই 2017-র পরেই যে পথ চলা, এই যে ছবির মধ্যে নিজেকে ইনভলভ করার, না চাইতেও কিন্তু সেই কোনো না কোনো জায়গা থেকে, তোমার কি কোথাও এটা মনে হয় যে মেধা কথা বলে, যে সেই ট্যালেন্টটা সেই অভিনেত্রী বা অভিনেতার যদি না থাকে সে কিন্তু এই জায়গাটা পাবে না? তোমার কি এটা মনে হয়? সেটা আসলে আমার মধ্যে কতটুকু মেধা আছে সেটা সম্পর্কে আমিও সন্দিহান, কারণ আমার আসলে শিখতে শিখতেই যতটুকু করতে পারা। এবং শুরুতে আমার ফ্যামিলিতে কেউ নেই অ্যাক্টিংয়ের সাথে রিলেটেড, ইনফ্যাক্ট আমাদের ডক্টর ইঞ্জিনিয়ারের বাইরেই কেউ নেই। তো সেই জায়গা থেকে যখন আমি বিলং করি, তখন আমি বলতে পারি না যে হ্যাঁ উত্তরাধিকার সূত্রে আমার মধ্যে কোনো মেধা এসছে, বা আমার ফ্যামিলিতে কেউ নাচ গানের সাথে রিলেটেড কেউই অমন না। তো আমি জানি না আসলে এটা কি আমার ভেতর সবসময় ছিল কি না, বাট আমি একটা জিনিস জানি, ছোটোবেলা থেকে আমার একটা ক্রিয়েটিভ সেক্টরের প্রতি ঝোঁক ছিল। ছোটোবেলা থেকে নাচ গানের প্রতি আগ্রহ ছিল, কবিতা আবৃত্তি করতে ভালোবাসতাম, লেখালেখি করতে ভালোবাসতাম। এগুলো কিন্তু কেউ আমাকে শেখায়নি। বই পড়া বা সব এই যে অভ্যাসগুলো আমার ছিল, সেগুলো সবসময় আমি নিজের থেকেই আসলে নার্চার করেছি। তো আমার মনে হয় যে এই যে মানে নেচারস কল যেটা বলবো, যে আমার কলটা হয়তো একদম, এদিকেই ছিল। প্রকৃতি উদারভাবে বিরাজমান আর কি, যাকে সো বলে। আই ফিল লাইক যে আমি অনেক লাকি যে আমার প্রফেশনটা এমন, যে আমার মনে হয় যে একটা দিনও জীবনে আমি এখন পর্যন্ত কাজ করিনি, বিকজ আই এনজয় ইট সো মাচ অ্যান্ড দিস ইজ মাই প্যাশন এজ ওয়েল। এখন আমার এটা মনে হয় যে যদি আপনার পেশাটাই আপনার প্যাশন হয়, তাহলে মনে হবে যে এটা কাজই না। রাইট, রাইট। দারুণ কথা বলছেন কিন্তু আজকে ফারিন। কিন্তু ফারিনের কাছে আগে যেটা জেনে নেব সেটা হচ্ছে যে কতগুলো আনুমানিকভাবে কতগুলো নাটক আর ছবি তো বোধহয় এইটা নিয়ে বোধহয় দুটো হবে, তাই না? আমার পূর্ণদৈর্ঘ্য ছবি প্রথমবার করছি। প্রথমবার। এটা আমার প্রথম ছবি কলকাতায়। আর এর আগে আমার নাটক, ওয়েব সিরিজ, ওয়েব ফিল্ম এগুলো করা হয়েছে। তো নাটক তো 200-র কাছাকাছি হয়তো হবে, আমি কখনো কাউন্ট করিনি। আর ওয়েব সিরিজ প্রথম ছিল লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, তারপর থেকে করলাম রিসেন্টলি তো কারাগার রিলিজ পেলো। ওয়েব ফিল্ম করেছি কিছু নেটওয়ার্কের বাইরে, ট্রোল, তারপর শর্ট ফিল্ম করা হয়েছে কিছু, তিথির অসুখ। তো প্রত্যেকটা কাজই আমি বলবো যে একটা মানে আমার জন্য একটা মাইলস্টোন ছিল। একটা নিজস্ব ডাইমেনশন ছিল বলা যায়। হ্যাঁ, এবং আমার প্রত্যেকটা কাজই আমার অনেক প্রিয়। রাইট। এই যে দর্শকদের বলে রাখি যে এইখানে ভারতবর্ষে যে ছবি মুক্তি পেতে চলেছে 3রা ফেব্রুয়ারি, সেটা নিয়ে অবশ্যই কথা বলবো, কিন্তু তার আগে অনেক কিছু আরও জেনে নেওয়ার আছে। যে কারাগার নিয়ে যে কথা বললে, কারাগার নিয়ে আমরা অবশ্যই আসবো, কিন্তু তার আগে আমি একটা ছবি নিয়ে জানতে চাইবো। একটা নির্জন দুপুর চাই, অপূর্বর সাথে এই যে অভিনয়, সেখানে এই যে সিম্পলিসিটি, একটা অভিনেত্রীর এই যে সিম্পলিসিটি, যে ফারিনকে আমরা এখন বসে দেখছি আর সেই ফারিনের সাথে ওখানে কোনো মিল পাই না, মানে একেবারে ডাইমেনশনালি চেঞ্জ, মানে একেবারে ভিন্ন মেরুর মানুষ হয়ে যায় সে। এইটাকে যে প্রজেকশন করা, এইটা কোত্থেকে বা কীভাবে হয়? একটা নির্জন দুপুর চাই আসলে আমার খুব পছন্দের একটা প্রজেক্ট, সেটা গত বছর করা কাজ। এবং স্ক্রিপ্টটা পড়েই আসলে এত ভালো লেগেছিল। আমার মনে হয় যে একজন অভিনেতা বা অভিনেত্রী তখনই 100% ইনভলভ হতে পারে যখন তার ওই স্ক্রিপ্টের প্রতি ওই মায়া বা ওই ভালোবাসার জায়গাটা তৈরি হয়। তো একটা নির্জন দুপুর চাই সেরকমই একটা স্ক্রিপ্ট ছিল। তো যেটা হয়েছে যে আমাদের সকলের মধ্যেই কিন্তু সব ডাইমেনশন বিদ্যমান। যেমন ইন অ্যান্ড ইয়াং, মানে ভালো খারাপ দুটোই কিন্তু আমাদের মধ্যে আছে। চরিত্রের প্রয়োজনে একজন অভিনেত্রীর সেই রাইট ইমোশনে টুইক করাটা ইম্পর্ট্যান্ট আমার মনে হয়। আমাদের ভেতর যদি 100টা ইমোশন থাকে, তা আমার এইখানে এই মুহূর্তে কোন ইমোশনটা প্রয়োজন, আমার ভেতরে ওখান থেকে, মানে এটা একটা পিয়ানো একদম, মানে সারেগামা চালানোর পাধানিসা মতো। আর কি, মানে এখন কোনটাকে আমার অ্যাক্টিংয়ে আমি যদি রে লাগে, আমি যদি রের কাছাকাছি কোনো স্বরে টুইক করতে পারি, তাহলে ওইটা আর কি ওই মানে তার কাছাকাছি গিয়ে পৌঁছবে। nearest to the হ্যাঁ, তো লক্ষ্য তো সেটাই আসলে আমি বলবো যে সিম্পলিসিটির যেটা কথা বলছেন, এটা 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 অ্যাকচুয়ালি ইন্টারপ্রিটেশনের উপর ডিপেন্ড করে। আমার স্ক্রিপ্টের ইন্টারপ্রিটেশন যেটা ছিল আমি সেভাবে করেছি, হয়তো আমার জায়গায় অন্য কেউ অ্যাক্টিং করলো অন্যভাবে করতো। তো
তা আমার ইন্টারপ্রিটেশন আমি সবসময় দেখেছি যে দর্শকেরও পছন্দ হয়, সেই জায়গা থেকে আমি লাকি, বাট আমার মনে হয় যে আরও অনেক বেটার ইমপ্রুভমেন্টের দরকার আছে। আচ্ছা, এটা কি সত্যি মানে বাংলাদেশে এবং বাংলাদেশের বাইরে যেসব বাঙালিরা আছেন যারা ফারিনের ফ্যান, তারা বলছেন কোথাও না কোথাও এরকম একটা কানাঘোষা শোনা যাচ্ছে যে ফারিনের ফ্যান নাকি বাংলাদেশে এখন মানে যদি ফ্যানের একটা র্যাঙ্কিং হয় তাহলে কোথাও 2, 3, 1 এরকম, মানে এই র্যাঙ্কিংটা মানে হ্যাভ ইউ হার্ড এনিথিং লাইক দ্যাট? আমি তো র্যাঙ্কিংয়ে বিশ্বাসীই নই। আমার মনে হয় যে আপনি কখনো কারো ভালোবাসাকে র্যাঙ্ক দিয়ে, আপনি আপনার বাবা মা আপনাকে ভালোবাসে, আপনি কখনো বলতে পারবেন না দুজন সন্তান যদি থাকে যে কাকে বেশি ভালোবাসে, এটা প্রশ্ন করাটা অন্যায়। আমার মনে হয় যে দর্শক যদি কোনো কাজ পছন্দ করে এবং একজন দর্শকও যদি সেই কাজটা আমার দেখে এবং সেটা কানেক্ট করতে পারে, সেখানেই আমার সার্থকতা। তো সেই জায়গা থেকে আমি কখনোই ওই কম্পিটিশনে বিশ্বাসী না যে আমার নাম্বার 1 হতে হবে, টপ 3-তে থাকতে হবে বা এরকম, বা আসলে হু ইজ দ্য মানে ডিসাইডার, মানে এটাকে নির্ণয় এটা করছে কে? নির্ণয়টা করছেটাকে, যে এ টপ 3 ও টপ 3, এটার কিন্তু আসলে কোনো নির্ণায়ক নেই। আমার কাছে আজকে যে দুটো ভালো কাজ করেছে, যে তার হয়তো লাইফের কোনো কাজই নেই, সে আমার কাছে সবচেয়ে বেস্ট অভিনেত্রী হতেই পারে তার ওই দুটো কাজের উপর বিচার করে। তো সেই জায়গা থেকে একটা ইচ্ছা সবসময় থাকে যে ভালো কাজ করার, এবং যে ধরনের কাজ আমি করতে ভালোবাসি, আমার ধরনের অডিয়েন্সের একটা যখন সংখ্যা বাড়বে, সেটাই আসলে আমার সার্থকতা। দারুণ কথা বলছে, মানে ফারিনের কথা শুনে কিন্তু আমরাও ততাধিক মুগ্ধ। আসবো একটা গুরুত্বপূর্ণ কথায়, চঞ্চল চৌধুরী সম্প্রতিকালে তিনি একটা বক্তব্য রেখেছেন, আপনাকে পাশে রেখেছেন যে অত্যন্ত গুণী অ্যাক্ট্রেস এবং না, চঞ্চল চৌধুরী তো পশ্চিমবাংলায় এখন তো একটা বিষয়, মানে তার ছবি হাওয়া যেভাবে মানুষকে টাচ করেছে, সেটা একটা বিষয়। আর সেই চঞ্চল চৌধুরী বলছেন যে আপনি চঞ্চল চৌধুরী নিয়ে আপনি কি বলবেন দু কথায়? আমি বলবো উনি অত্যন্ত বড় মাপের একজন অভিনেতা এবং সেই সাথে খুবই সাধারণ একজন মানুষ। এই কম্বিনেশনটা খুব রেয়ার, বিকজ আমরা জানি যে খ্যাতির সবচেয়ে বড় বিড়ম্বনাটাই হচ্ছে একজন লোক যখন জানে যে সে খুব ভালো অ্যাক্টিং করে, জানে যে সে পপুলার, তখন কিন্তু তার একটু শূন্যে ওড়ার একটা টেন্ডেন্সি থাকে, যেটা আমি কখনো চঞ্চল ভাইয়ের মধ্যে দেখিনি। তো আমি বলবো যে সেটা আমার সবচেয়ে বড় ইন্সপিরেশন, এবং ওনার সাথে আমার প্রথমবারই যখন দেখা হয়েছিল আমার কখনোই মনে হয়নি যে আমি অনেক বড় একজন অ্যাক্টরের সাথে কথা বলছি। আমার মনে হয়েছে যে আমি একজন সহকর্মীর সাথে কথা বলছি, এবং উনি আসলে ততটাই হেল্পফুল। এবং কারাগারে যখন আমরা কাজ করি, আমার একবারের জন্য মনে হয়নি যে উনি আমার থেকে অনেক সিনিয়র একজন অভিনেতা, বা ওনার সাথে অ্যাক্টিংয়ে কি আমি পারবো কি না, বিকজ এভরি মোমেন্ট হি গেভ মি দ্যাট সাপোর্ট, যেটা একজন কো অ্যাক্টরের দেওয়া উচিত। আর সেই জায়গা থেকে উনি আসলে আমার ক্যারিয়ারের ব্যাপারেও খুব সাপোর্টিভ, কারণ আমাদের আরও এক পৃথিবীর শুটিংয়ের সময় চলাকালীন আমার কারাগারের শ্যুটও চলছিল, দুটো একসাথে শ্যুট করা। তো কারাগারের স্কেডিউলে আমাদের কিছু গন্ডগোল হচ্ছিল, এবং আমি কারাগারের অর্ধেক শুটিং করে তারপর আমি আরও এক পৃথিবী শুটিং করি, তারপর আবার কারাগারে শ্যুট। তো এই যে স্কেডিউলিং, এগুলো ব্যাপারে এত হেল্পফুল ছিলেন যে উনি চেয়েছেন যে আমি একটা ভালো কাজ করি বা কারাগারের পুরো টিমের কথা বলবো। তো এই মানসিকতাটাই আসলে ইম্পর্টেন্ট, যে আজকে আমার কারণে আমার একটা কো অ্যাক্টর যদি একটু ভালো কাজ করতে পারে, সেটাকে অবশ্যই অ্যাপ্রিসিয়েট করা, বা সেই ব্যাপারে যতটুকু সাহায্য সহযোগিতা আমি করতে পারি সেটা করছি। এই মানসিকতাটাই আসলে আমাদের সকলের জরুরি। আচ্ছা, এই ছবি নিয়ে তো অবশ্যই কথা বলবো। এই যে ওপার থেকে এপারে আসা, এই যে একটা রাস্তা খুলে যাওয়া, এর আগেও আমরা বিভিন্ন অভিনেত্রীদের দেখেছি, তারা পশ্চিমবাংলায় এসছেন, কারোর তো এখানেই বিয়ে হয়েছে, এরকমও তো এক্সাম্পলস আছে। সো লাইক এইখানে পশ্চিমবাংলায় কলকাতায় কাজ করার কতটা আশাবাদী, মানে কতটা হবে, মানে ভবিষ্যতে কাজ করার জায়গা থেকে কতটা আশাবাদী, মানে আরও অনেক স্ক্রিপ্ট এরকম কি আসছে, বা এরকম কোনো বিষয় আছে যেগুলো এখনো আমরা জানতে পারিনি, বাট ইট ইজ ইন দ্য পাইপলাইন, এরকম কিছু আছে?
হ্যাঁ, সেরকম আছে, কিন্তু সেগুলো নিয়ে তো এখন ডিসকাশন করতেও চাই না। যখন সময় আসবে তখন সবাই অবশ্যই জানবে। বাট এমন নয় যে আরও এক পৃথিবী আমার কাছে প্রথম কলকাতার ছবি আসা। আমার কাছে এর আগেও কলকাতা থেকে ছবির স্ক্রিপ্ট এসছে, ওয়েব সিরিজের অফার এসছে, কিন্তু কোনোটাই করার মতো মনে হয়নি বা কোনোভাবে ব্যাটে বলে মিলেনি, যে কোনো কারণেই হোক, তো সেই জন্য করা হয়নি। আমি কখনোই আলাদাভাবে যে কলকাতায় এসে কাজ করতে হবে বা পশ্চিমবাংলায় এসে কাজ করতে হবে সেভাবে কখনো ভাবিনি। আমার কাছে ইম্পর্টেন্ট সবসময় বরাবরের মতোই ছিল এবং এখনও, যেটা যে ভালো স্ক্রিপ্টে কাজ করা এবং ভালো পরিচালকের সাথে কাজ করা। অতনুদার কাজ তো আগেই দেখেছি এবং আপনারা অনেকেই জানেন যে কলকাতা, বাংলাদেশ সহ অনেক জায়গায় কিন্তু তার একটা বিরাট ফ্যান বেজ আছে, যে তার একদম, কাজের একদম। খুব প্রশংসা বা তার কাজটাকে ভালোবাসে। তো এবং আমিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়া মানুষ। অবশ্যই, এবং আমিও আই এম ওয়ান অফ দেম হু রিয়েলি লাইকড হিজ ওয়ার্ক। সো আমার জন্য ওইটা ইম্পর্টেন্ট যে আজকে যদি ইউরোপিয়ান বা আমেরিকান কোনো পরিচালক আমাকে নিয়ে কাজ করতে চায়, তাহলে আমি দেখব যে তার কাজের মানটা কী বা সে কী ধরনের স্ক্রিপ্টে কাজ করছে, তার মন মানসিকতা আর আমার মন মানসিকতা আর বি ইন দ্য সেম ওয়েভ লেংথ। তো সেটা এখন যেখান থেকেই আসুক, সেটা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আসলে ওকে, বাট আমার এই নির্দিষ্ট টার্গেট করে এখানে কাজ করতে হবে, ওখানে কাজ করতে হবে, এরকম একটা মানে বেড়াজালের সীমাবদ্ধতায় আমি কখনোই নিজেকে জড়াতে চাই না। বেশ, তাহলে এবার একেবারে এই ছবি নিয়ে কথা বলি, মানে যে ছবিটা মুক্তি পেতে চলেছে, অতনু ঘোষের যে ছবি, ছবিটা নিয়ে যদি আমাদেরকে, মানে পুরোটা রিভিল না করলেও ছবির যদি একটা কাঠামো যদি আমাদেরকে বলা যায়, মানে কী ধরনের ছবি, কী ধরনের চরিত্র, এবং অবশ্যই একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড, ভারতবর্ষে এটা একটা বিষয় যে অতনু ঘোষ একটা ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এবং তার ছবিতে মুখ্য চরিত্রে কাজ করছেন, মানে এইটা একটা বড় বিষয়। তো এইটাকে একটু যদি ব্যাখ্যা করুন। অবশ্যই উনি একজন গুণী পরিচালক এবং একজন পরিচালকের যখন আগে তার কাজ সম্পর্কে একটা ধারণা থাকে, তো একজন অ্যাক্টরের খুব সুবিধা হয় সেটা বোঝার জন্য, তো যে ডিরেক্টরকে আমি ট্রাস্ট করতে পারি কিনা। তো সেই কাঠামোটা তো আগে থেকে ছিল। আর আরও এক পৃথিবীর গল্পটা কিন্তু অতনুদার প্রত্যেকটা ছবি একটার থেকে আরেকটা অনেক আলাদা হয়। তো আরও এক পৃথিবীটাও সেরকম, এই ধরনের কাজ আসলে উনি নিজেও কখনো আগে করেননি। তো ওনার জনরা থেকে বেরিয়ে এটাও একটা নতুন জনরা উনি এক্সপ্লোর করলেন এবং সেই সাথে আমি বলবো যে পুরো ব্যাপারটা খুব আমাদের সবার কাছে খুব ইন্টারেস্টিং ছিল, বিকজ পুরো টিমটা, মানে ডিরেক্টরিয়াল টিম বলি বা অ্যাক্টার্স যারা আমরা ছিলাম, কৌশিক গাঙ্গুলি, আমি, অনিন্দিতা সাহেব, এই যে চারজনের সমন্বয়, এটাও কিন্তু প্রথমবার। এবং সেই সাথে লন্ডনে শ্যুট করা, এবং লন্ডনে শুধু ট্যুরিস্ট ডেস্টিনেশনে আমরা শ্যুট করিনি আসলে। লন্ডনের যে পার্টটা কখনো এক্সপ্লোর করা হয় না, সেটা হচ্ছে আপনি যখন লন্ডন যাবেন এবং আপনার মনে হবে আপনি ওখানে স্থায়ী হতে চান, বাট এটা হওয়ার সময় কিন্তু অনেক বাধা বিপত্তি অনেকের ফেস করতে। অনেক সময় এমনও হয়েছে যে থেমসের নদীতে পাসপোর্ট ফেলে দিয়েছে, ছিঁড়ে ফেলে দিয়েছে বা পুড়িয়ে ফেলেছে, কারণ ওখান থেকে কখনো আসবে না। এই যে ইমিগ্রেশন মানে এই এই ইমিগ্রেন্ট যারা আছেন, অভিবাসী যারা হয়তো একটা ঠিকানার খোঁজে গিয়েছেন, থাকছেন কোথাও ঠিকই, কিন্তু কোনো না কোনোভাবে ওই দেশটাকে আপন করে নিতে পারেননি। তো সেই ধরনের মানুষগুলোর গল্প বলবো, যারা হয়তো ঘর ছাড়ার একটা মানে অবস্থায়, এমন একটা অবস্থায় এসে পৌঁছেছে যে যে কোনো সময় ঘর ছাড়া হয়ে যেতে পারে। তো এই ধরনের ছবি আসলে বাংলাতেও খুব একটা হয়নি, আমার মনে হয় হয়নি, এটা প্রথম একটা এই ধরনের ছবি বাংলায়, একদম ভিন্ন মাপের ছবি। একদম ভিন্ন ধরনের একটা ছবি। এবং সেই জায়গায় প্রতীক্ষা যে চরিত্রটি আমি করেছি, সেটা 11 বছর বয়স থেকে বিভিন্ন টানাপোড়েনের মধ্য দিয়ে একটা স্বপ্নকে বয়ে বেড়াচ্ছে, সেই স্বপ্নটা পূরণ করার উদ্দেশ্যেই আসলে লন্ডন যাওয়া এবং সেখান থেকেই ওর একটা নতুন অভিজ্ঞতা শুরু, সেখান থেকেই নিজেকে খুঁজে পাওয়ার জার্নি, সেখান থেকে নিজের একটা আরেকটা পৃথিবী আবিষ্কার করার জার্নি। তো সব কিছু মিলে আমার মনে হয় যে দিস ইজ সামথিং দ্যাটস গোয়িং টু বি ইন দ্য আর্কাইভ ফর আ লং টাইম, এবং মানুষ ছবিটাকে মনে রাখবে। ছবি নিয়ে তো আমরা জানলাম, কিন্তু শেষমেশ একটা জিনিস খুব জানতে ইচ্ছে করছে, যেহেতু আমি এই চ্যানেলকে রিপ্রেজেন্ট করি। আর টিভির সাথে যখন আপনি ওখানে কাজ করেছেন বাংলাদেশে, বহুবার আপনি বহু নাটক করেছেন, বহু করেছেন, তখন কি আপনার কি মনে হয়েছে যে মানে কোনো চ্যানেলের ফ্যান বেসড একটা হতে পারে, যে দর্শক একটা তো প্রেসক্রাইব দর্শক হয়, যে তারাই দেখছে, মানে সেইটা কি কোনো রকমভাবে সাহায্য করে বা একজন অভিনেত্রীকে? সেটা অবশ্যই করে, এবং শুরুতে যখন আমরা যারা নতুন আসি কাজ করার জন্য, তাদের জন্য তো চ্যানেলটাই প্ল্যাটফর্ম হয়। যারা বড় বড় চ্যানেলরা আছে,
তারা যখন একটা নতুন অভিনেতা বা অভিনেত্রীকে সুযোগ দেয় এবং তাদের কাজের মানটাও ধরে রাখে, তখন অবশ্যই সেটাকে একটা স্ট্যান্ডার্ড হিসেবে ধরে নেওয়া হয়। তখন বাকি চ্যানেলরা বা ডিরেক্টররা তো তাকে নিয়েই কাজ করবে যাকে চ্যানেল অ্যাপ্রুভ করে, যেটাকে আমরা বলি। তো চ্যানেলের অ্যাপ্রুভাল না যাদের থাকে না, তাদেরকে নিয়ে আসলে কাজ করাটা ডিফিকাল্ট। তো সেই জায়গা থেকে যারা ট্যালেন্টেড অ্যাক্টর অ্যাক্ট্রেসরা আছেন, তাদেরকে যদি চ্যানেলরা সাপোর্ট করে, তাহলে তো অবশ্যই আমাদের আরও ভবিষ্যতে ভালো ভালো অ্যাক্টররা আসবে, এবং সেটা হয়, সেটা হচ্ছে। নতুন নতুন এখন অনেকেই আরও কাজ করছে নাটকে। তো সেই জায়গা থেকে RTV অনেক সাপোর্টিভ। দর্শকদের বলে রাখি, তাসনিয়া ফারিন এবং এখন একটা অবলিক দিয়ে প্রতীক্ষা বলতে হবে, আর সেই প্রতীক্ষায় আমরা থাকবো যে ছবি শেষমেশ কী হবে, আর সেই ছবি কী হবে সেটার জন্যে কিন্তু আগামী 3রা ফেব্রুয়ারি চোখ রাখতে হবে প্রেক্ষাগারে। এবং এই ছবি, তার কারণ দুটো সমীকরণ কিন্তু দুই বাংলা থেকে কোথাও না কোথাও মিলছে। সেই একটা ইংরেজিতে কথা আছে না, টু স্ট্রেট লাইনস মিট টুগেদার, ব্যাপারটা অনেকটা ওই রকমই। তার কারণ একদিকে অতনু ঘোষ আর অন্যদিকে তাসনিয়া ফারিন, ব্র্যাকেটে বলাই যেতে পারে প্রতীক্ষা। এবং সেই প্রতীক্ষায় আমরা রইলাম যে কী ধরনের ছবি আমরা উপহার পেতে চলেছি এদের থেকে। এবং আগামী দিনে আমাদের অসংখ্য শুভেচ্ছা রইল যে এই ধরনের ছবি আরও তাসরিনের থেকে, এই ফারিনের থেকে আমরা পাবো। এবং ভবিষ্যতে আবারও আমরা এরকমই একটা আলোচনা সবাই নিশ্চয়ই থাকবো। আপাতত এই পর্বটাকে এখানেই আমায় শেষ করতে হবে, এবং অবশ্যই একটা ধন্যবাদ দিয়ে শেষ করব। এবং যদি RTVর দর্শকদের জন্য কিছু বলতে চান ফারিন, তাহলে আপনি অবশ্যই বলবেন। আমি বলতে চাই, যারা আমার কাজ দেখেছেন এবং আমাকে এত বছর ধরে ভালোবাসা দিয়ে এসছেন, তারা আসলে, তাদের সাপোর্ট ছাড়া এই পর্যায়ে আসাটা আমার পক্ষেও সম্ভব হতো না। সো থ্যাংক ইউ সো মাচ। এবং আমি জানি যে ছবিটা গৃহে গিয়ে দেখাটা সম্ভব হবে না বাংলাদেশের দর্শকদের, বাট তবুও একটা সময় না একটা সময় হয়তো OTTতে আসবে, তখন আপনারা দেখতে পারবেন। কিন্তু আপাতত আমার জন্য প্রার্থনা করবেন যাতে আমার ছবিটা একটা সফলতার মুখ দেখতে পায়, এবং আশা করি সামনে আরও ভালো ভালো কাজ উপহার দেওয়ার চেষ্টা করব। আমার ব্যক্তিগত ধারণা যে বাংলাদেশে যত দর্শক দেখছেন তারা অবশ্যই এই ফারিনের জন্য দোয়া করবেন, এবং এই এপার বাংলায় যারা দেখছেন তারা নিশ্চয়ই প্রার্থনা করবেন। সব মিলিয়ে কিন্তু একটা গঠনমূলক ছবি তৈরি হয়েছে, এবং সেই গঠনমূলক ছবি অবশ্যই আমরা দেখব। এবং কে জানে কালকের কথা, যে এই ছবি হয়তো বাংলাদেশেও কোনো না কোনো সময় হয়তো মুক্তি পাবে, হয়তো হতেও পারে এমনটা। যদি হয় তাহলে তো সেটা বাংলাদেশের দর্শকদের জন্য অবশ্যই ভালো হবে। আপাতত এই পর্ব এখানেই শেষ করব। ক্যামেরায় রণবীর চন্দ্র দের সাথে দেবজিৎ গাঙ্গুলি, RTV কলকাতা।